প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি পিপিআইএমএসসি লাইভ ক্লাসে। তোমরা দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। আমি মোহাম্মদ খালেদ হাসান, তোমাদের সহকারী শিক্ষক। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাসটা কিসের উপর করেছি কারো মনে আছে? বলতো, এই অধ্যায়ের প্রথম ক্লাসটা কোন বিষয়বস্তুর উপর আমরা আলোকপাত করেছিলাম? স্যার, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড, স্যার পরিবেশের ভারসাম্য। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আগের ক্লাসটা কি করলাম এটা যদি তোমরা মনে রাখতে পারো, তার মানে আমি বুঝতে পারবো তোমরা পড়াশোনা করছো। আর যদি এটা ক্লাস শেষ ভুলে যাই তাহলে কিন্তু হলো না। এই জন্য রাজীব দাস, তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। এভাবে প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, কিছু গাছপালার ছবি। হ্যাঁ, এখানে কিছু বিভিন্ন ধরনের বৃক্ষ, বন, জঙ্গল। তোমরা কি বুঝতে পারছো আমরা কি বিষয়ের উপর আজকে আলোচনা করব? স্যার, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশ দূষণ। স্যার না, ওটা আমরা করেছি, পরিবেশের ভারসাম্য নিয়ে একটা ক্লাস পরে করব, কিন্তু তার আগে আমরা উন্নয়ন কর্মকাণ্ডের পরে আমরা করব হচ্ছে বাংলাদেশের বা বনজ সম্পদ। আজকের পাঠ তাহলে বনজ সম্পদ। বনজ সম্পদ বনজ সম্পদ কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় উপাদান। একটা দেশের যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সবচেয়ে বড় হচ্ছে বনজ সম্পদ। আমাদের দেশে বনজ সম্পদের যতটুকু থাকার কথা তার চেয়ে অনেক কম আছে। আমরা এই যে বইয়ের পরিসংখ্যান এখন দিব 2018 সালে, তার মানে এটা 2017 সালে ইনফরমেশন। 17 ভাগ বনভূমি আছে আমাদের দেশে মোট আয়তনের, থাকতে হবে 25 ভাগ। তারপরে এই 17 ভাগ এখন হয়তো নেই, কমে গিয়েছে। তো সেই কারণে আমাদের অবস্থা খুবই খারাপ, যে কারণে আমরা বিভিন্ন স্কিন ডিজিজ, সংক্রামক ব্যাধি, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, জীববৈচিত্র্য নষ্ট হয় ইত্যাদি সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে। এই বনজ সম্পদ এজন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বনজ সম্পদ কাঠ, বন থেকে আমরা কাঠ পাই, আসবাবপত্র তৈরি করি, গৃহ নির্মাণ করি, শিল্প জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করি, এবং এগুলোর কারণে বনজ সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে। বন উজাড় হচ্ছে, মাটি উন্মুক্ত হয়ে পড়ছে, মাটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। গাছের শিকড় যেভাবে মাটি ধরে রাখে, গাছ না থাকলে সে মাটিগুলো আর তার ভারসাম্য রাখতে পারে না, ফলে মাটি ক্ষয়ে যাচ্ছে দ্রুত, সাথে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। তো যে কারণে বনজ সম্পদ একটা গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের পরিবেশের জন্য, আমাদের এই দেশ তথা পৃথিবীর জন্য। এই জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করছি। খেয়াল করে দেখো, বনজ সম্পদ কি তা জানতে পারবে এই ক্লাসটা ঠিক মতো করলে। আজকে মনোযোগ দিয়ে পরিবেশের ভারসাম্যহীনতা বনজ সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উপায় বিশ্লেষণ করতে পারবে। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি যে সুন্দরবনের যারা ওই অঞ্চলে বসবাস করে তাদের কিছু জীবন ও জীবিকার ছবি। তোমরা দেখতে পাচ্ছ মধু সংগ্রহ করছে। যারা মধু সংগ্রহ করে তাদের কি বলে? রাজীব, বলতে পারবা? মধু যারা সংগ্রহ করে তাদের কি নামে ডাকা হয়? কে বলতে পারবে? সুন্দর একটা নাম। তাদেরকে বলা হয় মৌয়াল। মৌ মানে মধু, যে মধু সংগ্রহ তাকে বলে মৌয়াল। এই মৌয়ালরা এই বনে, সুন্দরবনে গিয়ে সুন্দরবনের মধু সবচেয়ে ভালো, এবং সেখান থেকে এই মধু সংগ্রহ করে এইভাবে, এবং তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজ করে। তারপর কাঠ সংগ্রহ করছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে কাঠ, এগুলো বনজ সম্পদ আমাদের দেশের। তারপর গোল পাতা, এই যে লম্বা লম্বা পাতাগুলো দেখছো,
নাম গোল পাতা, আসলে কিন্তু পাতা গোল না, এটা নারকেল গাছের জি স্যার। পাতার মতো অনেকটা। এগুলো দিয়ে তারা ঘরের ছাউনি দেয় আর অন্যান্য কাজে ব্যবহার করে। তাহলে এই যে মধু সংগ্রহ করা, ইয়া করা, এগুলো কিন্তু বনজ সম্পদের কারণে। যদি বনজ সম্পদ না থাকতো আমরা এই ধরনের জীবন জীবিকা থেকে বঞ্চিত হতাম, এইগুলোর ব্যবহার থেকে আমরা বঞ্চিত হতাম। জি স্যার। তারপর বন থেকে আমরা যে সমস্ত সম্পদ আহরণ করি সেগুলোকে বনজ সম্পদ বলে। বনজ সম্পদের সংজ্ঞা হিসেবে এটা দিতে পারো। বন থেকে আমরা যে সমস্ত সম্পদ আহরণ করি তাই বনজ সম্পদ। তার মানে বনে যেসব দ্রব্যাদি পাওয়া যায় সেগুলো যদি সম্পদ হিসেবে ব্যবহার করি তাই বনজ সম্পদ। বনজ সম্পদের উদাহরণ হিসেবে আমরা কি দিব? কাঠ, জ্বালানি, তারপরে পশু পাখি যারা আছে সবই বনজ সম্পদ। তারপরে এই যে মধু সংগ্রহ করি এটা বনজ সম্পদ। বিভিন্ন গাছ থেকে আমরা ঔষধ তৈরি করি। হ্যাঁ, গাছের ছাল থেকে আমরা বিভিন্ন ধরনের ও বিভিন্ন ভেষজ ওষুধ তৈরি করি, প্রসাধনী তৈরি করি, এগুলো সবই বনজ সম্পদ। তার মানে বন থেকে পাওয়া সব সম্পদই বনজ সম্পদ। বনজ সম্পদ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার সাথে সাথে করবে। আমরা দেখতে পাচ্ছি এই বনজ সম্পদ আমরা কিভাবে বিনষ্ট করি এর কিছু চিত্র। আমাদের যানবাহনের কালো ধোঁয়া এটা কি করে? বাতাসকে দূষিত করে। সেই বাতাসের কারণে গাছপালা মরে যায় বা সুস্থভাবে বেঁচে উঠতে পারে না। এই কিছু ছবি তোমরা দেখো। তারপরে গাছ কেটে ফেলা হচ্ছে বিভিন্ন কারণে। গাছ প্রয়োজনে কাটে, অনেকে অপ্রয়োজনীয় কাটে। কিন্তু এই গাছ কাটাটা মানে দরকার হলে কাটবে, কিন্তু অপ্রয়োজনীয় কাটে এবং আমরা এর পরিবর্তে কোনো গাছ লাগাই না। যে কারণে আমরা কি দেখি যে বনাঞ্চল ক্রমে কমে যাচ্ছে। তারপরে নিচের ছবিতে দেখতে পাচ্ছ কীটনাশক ব্যবহার করছে এবং অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করলে একটা মাত্রা থাকে। কীটনাশক অবশ্যই ব্যবহার করবে, কিন্তু এর একটা মাত্রা থাকতে হবে, পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে। তাহলে ওই ফসলের কোনো ক্ষতি হয় না, মানুষে ওই ফসল খেলে কোনো ক্ষতি হয় না। আর যদি অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করে তাহলে সেখানে বায়ু দূষণ হয়, পানি দূষণ হয়, আর ফসলেরও ক্ষতি হয়। অতিরিক্ত মাত্রায় সম্পদ ব্যবহারের ফলে আমরা দেখতে পাচ্ছি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে উত্তপ্ত বৃদ্ধি পায়, মানে গরম হয়ে যায় আবহাওয়া, শৈত্যপ্রবাহ বৃদ্ধি পায়, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যায়। তার মানে আমরা যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলি, এগুলো তো প্রাকৃতিক বিষয়, এগুলোর উপর মানুষের হাত নেই, কিন্তু এইগুলো বেশি বেশি হওয়ার পিছনে অবশ্যই মানুষ দায়ী। তারপর আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটা দেখার আগে পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতি কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন এটা তোমাদের 202 পৃষ্ঠায় আছে, পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতি। জলজ প্রাণী ও মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে আস্তে আস্তে। তারপর আমরা এখনই দেখছি যে অনেক নদীর অনেক ধরনের মাছ আছে যেগুলো সহজে পাওয়া যায় না। বনজ সম্পদের অনেক বৃক্ষ বিলুপ্ত ও কিছু বৃক্ষ বিলুপ্তির মুখে আছে। বনজ প্রাণী ধ্বংস হচ্ছে। বন জঙ্গল বেশি কেটে ফেলার ফলে শৃগাল, খরগোশ, বনবিড়াল প্রভৃতির বাসস্থান নষ্ট হচ্ছে, যা খাদ্য শৃঙ্খলকে, ফুড সাইকেলকে ভেঙে দিচ্ছে। একটা প্রাণী একটা প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে, যখন মাঝখানে একটা প্রাণী বিলুপ্ত হয়ে যায় তখন এর উপর নির্ভর করে যে প্রাণীগুলো বেঁচে থাকে তারাও বিলুপ্ত হয়ে যায়। এটাকে বলে খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে এবং এই প্রভাব স্থলজ প্রাণীর বসবাসের উপর মানব সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ে এবং উত্তর অঞ্চলের উত্তপ্ততা, শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যার ফলে সমুদ্রের তীরবর্তী যে জেলাগুলো আছে সাতক্ষীরা, নড়াইল এবং বরিশাল, নোয়াখালী, এগুলোর অনেক অংশ সমুদ্রে পানির নিচে তলিয়ে যাচ্ছে, জলমগ্ন হয়ে যাচ্ছে।
এবং ভূমি নিম্নস্থ প্রাণীতে লোনা পানি প্রবেশ করছে। আর তোমরা জানো লোনা পানি যে ভূমিতে বা জলাশয়ে আসবে সেখানে ওই মিঠা পানির মাছ বাঁচবে না অথবা কোনো বৃক্ষ বা স্বাভাবিক ফসল জন্মাবে না। এবং স্বাভাবিক উদ্ভিদ জন্মানোর পরিবেশ এজন্য বিঘ্নিত হচ্ছে, পাহাড় ও ভূমিধস বৃদ্ধি পাচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে মানুষের বিভিন্ন সংক্রমণ রোগ, শ্বাসকষ্ট, স্কিন ডিজিজ, চর্মরোগ, পেটের পীড়া ইত্যাদি। এভাবে চলতে থাকলে কিন্তু আমাদের পুরো পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে। কারণ আমাদের এই পরিবেশকে রক্ষা করতে হবে, আমরা যারা বর্তমানে এই পৃথিবীতে বসবাস করছি। তাহলে এই ভারসাম্যহীনতার যে পরিণতি, এটা তোমরা দেখলে এটা পয়েন্ট আউট করে তোমাদের লিখতে হবে, আমরা বাড়ির কাজ হিসেবে আমরা দিব পরে। আর যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্লাইডটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ তাহলে আমরা কিভাবে করব। পরিবেশ সংরক্ষণের উপায় হচ্ছে অবস্থার পরিবর্তন না করে নদীর গতিপথ পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তন না করে নদীর গতিপথ পরিবর্তন। কারণ কি আমরা দেখি বিভিন্ন সেতু, কালভার্ট, ব্রিজ এগুলো তৈরি করি, নদীর গতিপথ পরিবর্তন করে ফেলি কৃত্রিমভাবে। এ কারণে কি হয়, সেই নদীটা একটা সময় শুকিয়ে যায় তার স্বাভাবিক প্রবাহ না থাকার কারণে। এই যে পদ্মা সেতু হচ্ছে, তোমরা হয়তো কয়েক বছর পর দেখবে পদ্মা সেতুর নিচে হয়তো চর পড়ে থাকবে, সারা বছরেই হয়তো শুধু বর্ষাকালে একটু পানি পাওয়া যাবে। তাহলে এই যে অবস্থা, জি স্যার, ওই জায়গায় স্যার অনেক বালু জমে স্যার। বালু জমে যাবে, কারণ কি পিলার গুলো কারণে প্রবাহটা বাধাপ্রাপ্ত হবে। জি স্যার। এই যে অবস্থা, এগুলোর কারণে কি হবে, আস্তে আস্তে আমরা ক্ষতি ক্ষতি পরিবেশের ক্ষতি করছি। তো এটাকে যদি আমরা প্রাকৃতিক উপায়ে করতাম, নদীর গতিপথকে প্রাকৃতিক উপায়ে পরিবর্তন করতাম, তাহলে এই সমস্যা হয়তো হতো না। তো আমাদের এরকম কাজে উদ্যোগী হতে হবে। তারপরে নদীর তলদেশে ভরাট হলে তা খনন করতে হবে। অনেক সময় বর্ষাকালে উজান থেকে বা ভারত থেকে পানি আসে, পানি আসার সাথে সাথে পলি মাটিও আসে, বালি আসে, এগুলো দিয়ে নদী, খাল, বিল ভরে যায়। যার ফলে নদীর প্রবাহটা কমে যায়, নদীর ধারণ ক্ষমতা কমে যায়, পানির ধারণ ক্ষমতা। তখন কি করতে হবে, এই খনন করতে হবে। নদীর তলদেশ ভরাট হলে তা খনন করতে হবে, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাবে। তারপর নদীর পার, নদীর পাড়ে আমরা দেখি অনেকে ঘর বাড়ি বিল্ডিং তুলে দখল করে রাখে, এটা নদীকে ক্ষতি করে। এবং অনেকে শিল্প কলকারখানা তৈরি করে, নদী দূষণ করে। এই নদীর পার দখল মুক্ত করতে হবে। পাহাড়ের মাটি কাটা বন্ধ করতে হবে। পাহাড় কিন্তু কোনো ব্যক্তিগত সম্পত্তি না, এটা হচ্ছে সরকারি সম্পত্তি। এখানে মাটি কেটে অনেকে নিয়ে যায় এবং এখানে বসবাস করে পাহাড়ের নিচে। যে কারণে এই পাহাড় ধসে পড়ে এবং পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়। ওই এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যা পাহাড়ে যেসব গাছপালা জন্মে নেয় সেই গাছপালাগুলো বিলুপ্ত হয়ে যায়। তাহলে পাহাড়ের মাটি কাটা বন্ধ করতে হবে পরিবেশ সংরক্ষণের জন্য। এবং বায়ু, পানি ও মাটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। বায়ু বায়ু, পানি, মাটি আমাদের অঢেল আছে, এগুলোর শেষ নেই। কিন্তু এগুলোকে সংরক্ষণ না করলে আমরা সুপেয় পানি পাবো না, উর্বর মাটি পাবো না, বিশুদ্ধ বায়ু পাবো না। সবই থাকবে কিন্তু বিশুদ্ধতা থাকবে না। এই বিশুদ্ধ বায়ু, পানি, মাটির জন্য আমাদের এগুলো কি পরিমিত এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, অপচয় করা যাবে না। কারণ আমরা জানি এই গ্রীষ্মকাল আসলে আমরা দেখি মোটর ছাড়লেও পানি আসে না। যে কারণে আমরা এখন বাড়ি বাড়ি কি বসাচ্ছি, একটু আরো শক্তিশালী পাম্প বসাচ্ছি, যার কারণে আরো নিচ থেকে পানি উঠাচ্ছি। যার ফলে পানির নিচের যেই একটা স্তর, সেটা কিন্তু ইয়া হবে না। ঠিক আছে। তাহলে এই যে পরিবেশ সংরক্ষণের উপায়, এগুলো করলে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারবো। এবং পরিবেশ যে দিনে দিনে নষ্ট হচ্ছে, কে রক্ষা করবে এ কথা কিন্তু কে কাউকে বললে হবে না, সবাই যার যার অবস্থান থেকে চিন্তা করতে হবে যে আমার বাড়ির আশেপাশে আমি কতটুকু পরিবেশ সংরক্ষণ করছি, আমার বাড়িতে আমি কি এমন কাজ করছি যাতে পরিবেশ দূষিত হচ্ছে, ক্ষতি হচ্ছে, সেগুলো থেকে আমি কি মুক্ত করব নিজেকে। সেই উপায়গুলো আমি বের করব কিভাবে সংরক্ষণ করা যায়। তাহলেই তোমার এলাকা এবং এলাকা এলাকা এভাবে সমাজ, রাষ্ট্র, দেশ, পৃথিবী সব
পরিবেশ সংরক্ষণ হবে। তাহলে একজন একজনের উপর দায়িত্ব দিয়ে থাকলে হবে না যে আমার কি, আমি একা কি করব। না, এই সবাই সিঙ্গেলেই একত্রে এটাকে রক্ষা করতে হবে। আমাদের উচিত পরিবেশের উপাদানের প্রতি যত্নশীল হওয়া, সতর্কতার সঙ্গে সম্পদ ব্যবহার করা, তাহলে পরিবেশ সংরক্ষণ করা যাবে। আর ক্রমবর্ধমানে যে জনসংখ্যা বাড়ছে, বনাঞ্চলে অবৈধ প্রবেশ, জ্বালানির উদ্দেশ্যে ব্যাপক গাছপালা নিধন হচ্ছে ইত্যাদি কারণে কিন্তু আমরা কি করছি? আমরা পরিবেশের ক্ষতি করছি। এছাড়া মাটি দূষণ, বায়ু দূষণ প্রভৃতি রোধ করলে পরিবেশ সংরক্ষণ সম্ভব। তাহলে তোমরা পরিবেশ সংরক্ষণের উপায়গুলো দেখলে, এখানে 5টা উপায় আছে। এই উপায়গুলোকে একটু বর্ণনা করে লিখে দিবে যদি বড় প্রশ্নের জন্য আসে, আর ছোট প্রশ্নের জন্য আসলে এটুকু লিখে দিলে হবে। তাহলে তোমাদের এই প্রশ্নটাও তোমাদের নিজেদের পড়ার জন্য দিলাম। এটা আমাকে দেখাতে হবে না, তবে কেউ যদি দেখাও তাহলে খুশি হব। পরিবেশের ভারসাম্যহীনতা বলতে কি বোঝায় এটা ব্যাখ্যা করবে। আসলে পরিবেশের ভারসাম্যহীনতা কাকে বলে এটা তোমরা এখনই করতে পারো। তোমরা যে কেউ এটার সম্পর্কে লিখে আমাকে দেখাতে পারো আর নিজেরা শিখে রাখবে পরিবেশের ভারসাম্য বলতে কি বোঝায়। আরেকটা টপিকস আছে আমাদের এগুলো। তাহলে পরিবেশের ভারসাম্য, পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোর ভারসাম্য রক্ষা করা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। আর যখন একটা পরিবেশের যেসব উপাদানগুলো একটা পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রয়োজন, সেই উপাদানগুলো যদি কমে যায় সেটি হচ্ছে পরিবেশের ভারসাম্যহীনতা। যেমন বায়ুতে যতটুকু বিশুদ্ধ বায়ু দরকার একটা দেশের জন্য, সেই বায়ুতে যদি বিশুদ্ধতার পরিমাণ কমে যায় তাহলে পরিবেশ ভারসাম্যহীন হবে। পানির পানি যদি না থাকে, পরিষ্কার না থাকে এবং বিশুদ্ধ না থাকে, জীবাণুমুক্ত না থাকে, তাহলে সেটা ভারসাম্যহীনতা হবে। কারণ কি, সেই পানিতে জলজ প্রাণী বসবাস করতে পারবে না, সেই পানি আমরা ব্যবহার করতে পারবো না। তারপরে মাটির যে উর্বরতা গুণাগুণ যদি না থাকে, আমরা পলিথিন যত্রতত্র ফেলে রাখি এবং সেটার কারণে মাটি দূষণ হচ্ছে। মাটিতে গাছপালা না থাকার কারণে মাটি আরো হচ্ছে, মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। এইভাবে যে উপাদানগুলো পরিবেশের মূল উপাদান তো 3টি, মাটি, পানি, বায়ু, এগুলো যদি তার গুণাগুণ ধরে রাখতে না পারে, বিশুদ্ধতা ধরে না রাখতে না পারে, তাহলে সেটাকে আমরা বলবো পরিবেশের ভারসাম্যহীনতা। তোমরা আরো বই থেকে পড়ে সুন্দরভাবে লিখে দিবে। তাহলে পরিবেশ ভারসাম্য রক্ষার আরো উপায় কি? এই যে আমরা পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে। পলিথিনের ব্যবহার না করে পাটের, কারণ ওই যে আমি একটু আগে বললাম পলিথিন পরিবেশকে ক্ষতি করে। পলিথিন পচনশীল না, এটা পচে না, এটা মাটিতে থেকে মাটির উর্বরতা কে নষ্ট করে এবং এটা ড্রেনেজ সিস্টেমকে বন্ধ করে দেয়। ড্রেনেজে যে পানি যাতায়াত করবে লিকুইড ময়লা, সেটাকে সে বন্ধ করে দেয়, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমরা আরো কি করতে পারি রক্ষার জন্য? প্রয়োজনে গাছ কাটবো, আমি আগেই বলেছি, কিন্তু তার বিনিময়ে আবার নতুন গাছ লাগাতে হবে। তাহলে পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে। তারপর পোকা দমনে কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে পোকা দমন করতে হবে। এখন বর্তমানে প্রাকৃতিক উপায়ে অনেক পদ্ধতি বের হয়েছে, অনেক কৃষকরা সেটা ব্যবহার করে পোকা দমনের জন্য। তারা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে। এই প্রাকৃতিক উপায়ে পোকা দমন করতে পারলে আমাদের কীটনাশক আমাদের সাশ্রয় হবে। আমরা প্রকৃতিকে সুস্থ রাখতে পারবো এবং আমাদের টাকাও বেঁচে যাবে। তারপর আরেকটা কাজ তোমরা নিজেদের জন্য রাখতে পারো, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে আমাদের কি করণীয়। এছাড়া আরো কিছু বিষয় আমি বলবো পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য তোমাদের মৌখিকভাবে। যেমন যে পাহাড় ও খাস জমিতে বনের বিস্তার ঘটাতে হবে। খাস জমি মানে সরকারি জমি। গ্রামীণ এলাকায় যেগুলোতে চাষবাস হয় না সেসব জমিতে বৃক্ষরোপণ করতে হবে। তারপর সড়কপথ, রেলপথ, সকল প্রকার বাঁধের পাশে
বনায়ন করতে হবে, মানে গাছপালা লাগাতে হবে, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে বনায়ন ও বনজ সম্পদ সংরক্ষণের ব্যাপারে, জীব বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করতে হবে, পলিথিন ব্যাগ উৎপাদন ব্যবহার রোধ করতে হবে, শিল্প প্রতিষ্ঠানসমূহের উপযুক্ত পরিশোধন ব্যবস্থা গড়ে তোলা। কারণ আমরা দেখে থাকি অনেক শিল্প কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলছে, এটা পরিশোধন না করেই ফেলছে, যে কারণে কি হয়, পানি দূষিত হয়। এবং এই পরিশোধন ব্যবস্থা গড়ে তুলতে হবে প্রত্যেকটি শিল্প কলকারখানায়, জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে, সামাজিক বনায়ন গড়ে তুলতে হবে, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, নদী বাঁচাও কর্মসূচি জোরদার করতে হবে, ইটের ভাটায় কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি, তাহলে আমাদের কি হবে, আমাদের পরিবেশ ভারসাম্য ফিরে আসবে। সৌর বিদ্যুৎ ব্যবহার বাড়াতে হবে এবং বায়ু, পানি, বায়োগ্যাস, সমুদ্র, পশু এবং মানব শক্তিকে ব্যবহার করে নতুন ও রিসাইকেল মানে পুনঃ ব্যবহারযোগ্য জ্বালানি উদ্ভাবন করতে হবে, মানে বারবার ব্যবহার করা যায় এমন জ্বালানি উদ্ভাবন করতে হবে। তো এগুলো যদি আমরা করতে পারি তাহলে তোমাদের হবে। তো 3টা প্রশ্ন আমি তোমাদের উপর রাখতে চাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে এক এক করে। বিভিন্ন সংক্রমণ রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন, কে বলতে পারবে? বিভিন্ন সংক্রমণ রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? আচ্ছা, আমি উত্তর বলে দিচ্ছি, পরিবেশের ভারসাম্যহীনতার জন্য। এটা আমি আলোচনায় বলেছিলাম। আরেকটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আমাদের দেশে বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ? বলো। স্যার 17। 17 ভাগ। উত্তরটা আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপর এটা সহজ উত্তর। ধন্যবাদ রাজীব। জাতীয় অর্থনীতিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কি বিশেষ অবদান রাখতে পারে? কি করলে আমাদের অর্থনীতিও রক্ষা হবে, আবার পরিবেশও ভারসাম্য রক্ষা হবে? বনজ সম্পদ যদি আমরা রক্ষা করি, বনজ সম্পদ আমাদের অর্থনীতিকেও বাঁচাবে আবার পরিবেশের রক্ষা, দুইটাই। গাছ কিন্তু মানুষের অনেক একটা ভালো উপকারী বন্ধু, সে জি পরিবেশের স্যার। রক্ষা করে, পাশাপাশি তোমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। তো এগুলো জি তোমরা স্যার। খেয়াল রাখবে, বাড়ির কাজটা সবাই লিখে নাও। পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতি কি হতে পারে, যেগুলো আমি মাঝখানে আলোচনা করেছি, তোমাদের বইয়ে আছে বর্ণনা আকারে, তোমরা এখান থেকে পয়েন্ট করে লিখতে পারো বা বর্ণনা আকারেও লিখতে পারো। লিখে সবাই অবশ্যই জমা দিবে, যতজন ক্লাস করছো অবশ্যই জমা দিবে। তোমাদেরকে আমি বাড়ির কাজের করে আমি করব। প্রেজেন্টটা নিয়ে নেই। এখন প্রেজেন্ট নিয়ে মাত্র 3 জন আছো, আমি কিন্তু এই 3 জনকে প্রেজেন্ট দিব, রাজীব, মাহিম আর সামির শাকির। ঠিক আছে, ওরা আমার না বলে চলে গেছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।